শেষবারের মতো আওয়াজটা শুনতে পেল নিখিলেশ। বুকে হেঁটে এগিয়ে আসছে জিপটা, আর সে ঢাকা সারা শরীরে এক অপার্থিব মায়ার ঝলক। পিছলে যাচ্ছে জানলা দিয়ে আসা চাঁদের আলো। একটা হাড় হিম করা হিস হিস শব্দ আসছে কানে। একটা পা সম্পূর্ণ মিশে গেছে সিমেন্টের মেঝেতে। জিপটা এগিয়ে আসতেই ঠান্ডা শরীরটা উঠে এলো নিখিলেশের একদম মুখের সামনে। চোখ বন্ধ করে আছে নিখিলেশ। খুললেই হাত বাড়িয়ে বাঁচার আশ্রয় খোঁজার আপ্রাণ চেষ্টা। না, শেষ রক্ষা মনে হয় হলো না। তাহলে চোখ খুলতেই নিখিলেশ ছিল আমার কলেজের সহপাঠী। আমি সাংবাদিকতায় গ্র্যাজুয়েট হওয়ার পর চলে আসি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়েই পড়াশোনা করতে। আর নিখিলেশ চলে যায় চিত্রবিদ্যায়, অর্থাৎ যাকে বলে পেইন্টিং। আঁকার ব্যাপারে যে তার দক্ষতা যে কোনো নামী শিল্পীর সমকক্ষ, তা তাকে অনেকবার বলেওছি। পোর্ট্রেট আঁকিয়ে হিসেবে যথেষ্ট সুনাম সে কলেজে থাকাকালীন অর্জন করেছিল। খুব সহজেই স্থান করে নিয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসে। আমার মতো নিখিলেশও একাই। বাবা মা দুজনেই গত হয়েছেন। বাড়িতে রান্নার দিকটা সামলে দেন তাদেরই বাড়ির কাজের লোক বংশীদা। সারাদিন নিখিলেশ হয় পড়ে থাকে ফাইন আর্টসে, আর নয়তো বাড়িতে ইজেলের সামনে রং তুলি হাতে। সেদিন হঠাৎ নিখিলেশের ফোন। হ্যালো সমীরন, নিখিলেশ বলছি রে। ও হ্যাঁ, বল ভাই। আরে শোন না, আজ ফ্রি? হ্যাঁ, ওই কিছু পড়ানো আছে, তারপর আমি মোটামুটি ফ্রি। তাহলে এক কাজ কর, আজ চলে আয় ফাইন আর্টসে। তোর বন্ধুর ছবি আজ এক্সিবিশনে চলছে ভাই। তুই থাকলে আড্ডা টাড্ডা মারা যাবে। আর অনেকদিন তো দেখাও হয় না। আজ আজ কখন হবে রে? দেখ ভাই, 5টার আগে কিন্তু আমার হবে না। আরে চাপ নিস কেন এত? তুই 6:30 নাগাদ আয়, সমস্যা হবে না। না, ওই সময় আমি ফুল ফ্রি। আচ্ছা চল, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ ভাই, চল, টাটা টাটা। এই দেখুন, পরিচয়ই দেওয়া হয়নি। সমীরন আপাতত মাস্টার্স করছে, আর টুকটাক খবরের কাগজগুলোতে লেখালেখি। একাই মানুষ। বাবা গত হয়েছেন। আপন বলতে এক মা ছাড়া আর কেউ নেই। বয়সও হচ্ছে। একটা কাজের লোক, নিদেন পক্ষে রান্নার একটা লোক রাখার কথা ইদানিং সে ভাবছে। মায়ের আবার তাতে ঘোর আপত্তি। বাইরের লোকের রান্না নাকি তার মুখেই রুজবে না। কাছের বন্ধু বলতে এক নিখিলেশের সাথেই খুব ভালো সম্পর্ক। আর্টস এক্সিবিশন হলেই সমীরনের ডাক পড়ে। খুব সমজদার না হলেও তার কোম্পানি নিখিলেশের জন্য যথেষ্ট। আড্ডাটা নিশ্চিন্তে মারা যায়। কতবার এমন হয়েছে যে এক্সিবিশনের পর একসাথে বসে দিলুদার দোকানে চা বা চাঁদনিতে বসে হালকা সুরা পান। মোদ্দা কথা, নিখিলেশের জীবনে সমীরনের বেশ যাতায়াতই আছে। বিকেলের দিকে পড়ানো শেষ করে বেরিয়ে পড়লাম ফাইন আর্টসের উদ্দেশ্যে। বেটা নিখিলেশ বেশ ভালোই রোজগার করছে তাহলে। মনে মনে একটু হাসিই পেল। ট্রাম আসতেই উঠে পড়ল তাতে। চেম্বারে ঢুকতেই অফিসার ইনচার্জ সুকুমার এগিয়ে এলো। কি ব্যাপার সুকুমার, কি খবর? ব্যাপারটা একটু গোলমেলে স্যার। গোলমেলে? কেন, কি হলো? আপনার আগের নিরুদ্দেশের হদিশ পাওয়ার আগেই আরও একটা নিরুদ্দেশ স্যার। নিরুদ্দেশ মানে? আবার কে গেল? আবারও একজন পেইন্টার স্যার। ব্যাপারটা হলো, আগের জন ঠিক যেভাবে হারিয়ে গেল, মানে শেষবার কোথায় গেছিল সেটার কোনো খোঁজ নেই, তেমনই কেসটার কোন দিক থেকে শুরু করব বুঝতে পারছি না স্যার। মিসিং ডায়েরি করাতে এসেছিল ছেলেটির মা বাবা। কান্না থামানোই চাপ হয়ে গেছিল স্যার। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ডায়েরি করে বাড়ি পাঠিয়েছি। এটা সত্যি খুব আশ্চর্যের বিষয়। দুজন গায়েব, তাও আবার পেইন্টার। বিষয়টা খুবই ঘোরালো মনে হচ্ছে। আচ্ছা, আগের জনকে লাস্ট যেদিন দেখা গেছিল সেদিন কত তারিখ ছিল যেন? 3 তারিখ স্যার। 3 নাকি 4? না স্যার, 3 তারিখ। ওই দিন এক্সিবিশন ছিল স্যার ওনার। এক্সিবিশন শেষে চলে যান, কিন্তু আর বাড়ি ফেরেননি। কোথায় গেলেন জানা যায়নি আর। আর ইনি?
ইনি 10 তারিখ স্যার। আশ্চর্যের ব্যাপার হলো ইনিও যেদিন গায়েব হন সেদিন এনারও এক্সিবিশন ছিল। দুজনের মধ্যে কমন ফ্যাক্টর হলো এক্সিবিশন, আর দুজনেই পেন্টার। রাত 9টা নাগাদ গগনেন্দ্র শিল্প প্রদর্শনালয় বন্ধ হয়। অতএব যা হয়েছে তা তার পরেই হয়েছে বলে মনে হয়। হ্যাঁ স্যার, ঠিক। আচ্ছা সুকুমার, চলো তো গগনেন্দ্র সেন্টারটা একবার ঘুরে আসা যাক। হ্যাঁ স্যার, চলুন। অরূপবাবু গাড়িতে উঠে বসেন। স্টার্ট দেয় গাড়ি। মনের মধ্যে ধোঁয়াশা। কি হতে পারে? দুটো মানুষ তো আর সির্ফ হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। ট্রাম থেকে নামতেই দেখতে পেল গেটের কাছে দাঁড়িয়ে নিখিলেশ। আরে আর বলিস না, রাস্তায় কি জ্যাম! এইভাবে হয় নাকি? ধর। সে ঠিক আছে, চ ঘুরিয়ে আনি। তাড়াতাড়ি কাজ শেষ করে আমায় আজ বেরোতে হবে। দুজনেই ঢুকে পড়ে গগনেন্দ্র শিল্প প্রদর্শনালয়ের কাচের দরজা ঠেলে। ভেতরে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যায়। এই এত ছবি তার বন্ধুর করা, তার বন্ধু নিখিলেশের। বিস্ময়ে অবাক হয়ে যায় সমীরণ। রীতিমতো তাক লাগানো কাজ, বেশিরভাগই বিদেশি দেবদেবীর ছবি আর তাদের পোর্ট্রেট। কি দারুণ তুলির দক্ষতায় ধরা পড়েছে একের পর এক ক্যানভাস। আরে ফাটিয়ে দিয়েছিস তো, মার্ভেলাস। আর এদিকে তেমন কিছু নেই, মূলত এখন কাজ করছি গ্রিক আর রোমান দেবদেবীর উপর। একের পর এক দেবদেবীর ছবি দেখতে পারি। ওই দেখ জিউস, ওইটা পসাইডন, দেখ হাতে ত্রিশূল। ওইদিকে দেখ, ওটা হেডিস, আর ওইটা থাম থাম বাবা, এত চিনি নাকি? সে কবে ছোটবেলায় আবোল তাবোলের শেষের দিকে ওই সুকুমার রায়ের লেখা গ্রিসের দেবদেবীর গল্প পড়েছি, তা কি এখন আর মনে আছে নাকি? হ্যাঁ তা যা বলেছিস। দাঁড়া একটু অপেক্ষা কর, একটু পরে গেস্টরা সব চলে যাবেন, আমি ফ্রি হয়ে যাব। হ্যাঁ, তুই সামনে নে, আমি আছি। ঘুরতে ঘুরতে পাশের ঘরে ঢোকে সমীরণ। এই ঘরটা দেবদেবীদের মূর্তি আর চিত্র, কিছু প্লাস্টার অফ প্যারিসের দক্ষ কাজ দেখা গেল। নিচে নাম পড়ল সমীরণ, ঈশিতা বসু। বোঝাই যাচ্ছে ছবিগুলো এঁকেছে তার বন্ধু নিখিলেশ এবং মূর্তিগুলো বানিয়েছে ঈশিতা বসু নামে কোনো মহিলা। বেশ নিখুঁত কারুকার্য। ঘরের ঠিক মাঝখানে একটা মূর্তি রাখা। মূর্তিটা চেনে সমীরণ, এটা মেরুসার মূর্তি। বেশ সুন্দর নিখুঁত কারুকাজে মাথার সাপগুলোর গায়ের আঁশও স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ পিঠে হাতের চাপ পড়তেই স্বাভাবিকভাবেই একটু চমকে ওঠে সমীরণ। পেছন দিকে তাকাতেই দেখে কখন যেন নিখিলেশ এসে দাঁড়িয়েছে তার পেছনে। কিরে, কি দেখছিস? হ্যাঁ, না ওই মূর্তিটা। কি অপূর্ব তাই না? হ্যাঁ রে, খুব সুন্দর। যিনি বানিয়েছেন তিনি আরো সুন্দর, পুরো রাজকুমারী, অসাধারণ দেখতে, যেন পুরো গ্রিক রমণী। আচ্ছা, তা আলাপ আছে নাকি তোর সাথে? এই কাজের সূত্রেই আমি গ্রিক চরিত্রগুলো নিয়ে কাজ করছি, আর উনি মডেল বানাচ্ছেন। আরও মডেল আছে ওনার বাড়িতে। আচ্ছা, তোর কোনো ছবি নেই মেডুসার? না, ওই একটা জিনিস এখনো হয়নি। মানে কিছুতেই বুঝতে পারছি না মুখটা কেমন হবে। কি আশ্চর্য ব্যাপার তাই না? মাথায় চুলের বদলে সাপ। এর ইতিহাসটাও কিন্তু ভয়ঙ্কর। আমি আঁকিনি তার মানে এই নয় যে আমি পড়াশোনাও করছি না, ওটা চলছে। রিসার্চের কাজে ঈশিতা, মানে যার তৈরি করা কাজগুলো দেখলি তার সাথে আলাপ। ওনার পড়াশোনা আমার থেকেও বেশি। এক একটা চরিত্র যেভাবে বর্ণনা করে না ভাই, মঞ্চ মুগ্ধের মতো শুনবি, মানে জাস্ট ভাবাই যায় না। তাই নাকি? বেশ গড়বড়ে কেস মনে হচ্ছে। পিস লেগেছিস নাকি ওনার দিকে খানিকটা? ধুর, চল বাইরে যাই। হ্যাঁ, তাই চল। বাইরে আসে দুজন, হাঁটতে থাকে রবীন্দ্র সদন মেট্রোর দিকে। সিগারেট খাবি? দে একটা। সিগারেট ধরায় নিখিলেশ, একটা টান দিয়ে বলে, এই একটা জিনিসই আমার কালেকশনে নেই বুঝলি, মেডুসা। খুব বিচিত্র ঘটনা এই মেডুসা। তাই নাকি? বল তাহলে শুনি তোর এই মেডুসার বৃত্তান্ত। না, আমি সবটা জানি না।
আজ একটু যাবো ঈশিতার বাড়ি, শুনে আসি। বলছে তো মেডুসা নিয়ে যা জানে সব বলবে। আমি শুধু এইটুকু জানি কী সব অভিশাপ টভিশাপ পেয়েছিল, তার জন্যই মাথার চুল সব সাফ হয়ে গিয়েছিল। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং কেস তো। হ্যাঁ রে, আমিও উদ্গ্রীব হয়ে আছি। বিশেষ করে ওই আর্ট রুমে রাখা মেরুসার মূর্তিটা যেন আমায় টানে। ওটাকে না বানাতে পারলে যেন আমার সারা জীবনের কাজ অপূরণ হয়েই থেকে যাবে। হ্যালো হ্যালো, রিল্যাক্স। এত ডেসপারেট হচ্ছিস কেন? সব হবে খন। আচ্ছা, কথা বল ওনার সাথে, দেখ সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই কোনো ওয়ে আউট বের হবে। হ্যাঁ চল, আমিও বেরোই এবার। টাটা। হ্যাঁ, আমিও ক্যাব বুক করি। তাহলে কাল কথা হচ্ছে। অরূপবাবু যখন এসে পৌঁছলেন শিল্প প্রদর্শনালয়ে, তখন প্রদর্শনালয় ফাঁকা। শুধু রিসেপশনিস্ট বসে আছে। আর্ট রুমে পুলিশ এর আগে আসেনি কখনো। একটু সংকুচিত হয় নীলিমা। এক্সকিউজ মি স্যার, কাকে চাই? নমস্কার ম্যাডাম, আমার নাম অরূপ নদী, জোড়াবাগান থানা থেকে আসছি। আমার কিছু ইনফরমেশনের প্রয়োজন ছিল। আপনি কি আমায় সাহায্য করতে পারেন? একটু ইতস্তত করে বলেন রিসেপশনিস্ট মেয়েটি। আপনি একটু দাঁড়ান, আমি কর্তৃপক্ষকে বিষয়টা জানাই, নয়তো তো কিছু জানাতে পারবো না আপনাকে, বুঝতেই পারছেন। হ্যাঁ অবশ্যই, আপনি কথা বলে নিন। কিছু কথা হয় ফোনে। হ্যাঁ স্যার বলুন, আপনার কি কি প্রশ্নের উত্তর দিয়ে আমি আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, আপনাদের এখানে সাজিদ নেহওয়াল নামে কারো কি আর্ট এক্সিবিশন হয়েছে? হ্যাঁ স্যার, সাজিদদারি কিছুদিন আগেই হলো। খুব যাতায়াত ছিল ওনার এখানে, সবকটা এক্সিবিশনই অ্যাটেন্ড করতো। এই কিছুদিনই হলো আসছে না দেখছি। কবে থেকে আসছে না? ওই যেদিনকে লাস্ট এক্সিবিশন হলো 3 তারিখ। আই সি। আর বিকাশ ঘোষ? বিকাশ স্যার তো 10 তারিখের পরেই তো বেপাত্তা। কতজন আসে ওনার ছবি কিনবে বলে, তারপরে না পেয়ে চলে যায়, ওনাকে দেখাই যায় না। আচ্ছা, ওনাকে শেষ কবে দেখা গিয়েছিল? 10 তারিখ স্যার। কেন, মানে কিছু হয়েছে, মানে কোনো গন্ডগোল হয়েছে কি? না না, কিছুই না। আচ্ছা, আপনি এনাদের কাজ সম্পর্কে বলতে পারেন? মানে এটা কিসের এক্সিবিশন বা কিছু? স্যার ওনারা তো গ্রিক ম্যাথোলজির উপর কাজ করছিলেন। ইনফ্যাক্ট আজও একজনের কাজ হলো। আজ? মুহূর্তে সতর্ক হয়ে ওঠেন অরূপবাবু। কার কাজ ছিল আজ? নিখিলেশ সরকার স্যার। উনি কোথায় এখন? তা তো জানি না স্যার, বেরিয়ে গেছেন মনে হয়। চারপাশটা কি আমি একটু ঘুরে দেখতে পারি? স্বচ্ছন্দে স্যার। বেশি দূর যেতে হয় না। স্কাল্পচারগুলো চোখে পড়তেই পা আটকে যায় অরূপবাবুর। এগুলো কার? স্যার এগুলো তো ঈশিতা ম্যামের। ঈশিতা ম্যাম? স্যার ঈশিতা বসু, উনি এই কিছুদিন হলো এক্সিবিশন করেছেন। কি সুন্দর না স্যার স্কাল্পচারগুলো? হ্যাঁ নিখুঁত, কিন্তু এতটাই নিখুঁত যে... আচ্ছা, এনার অ্যাড্রেসটা পাওয়া যাবে? হ্যাঁ, আমি আপনাকে লেজারটা দেখেই জানাচ্ছি। অ্যাড্রেসটা টুকে নেয় অরূপবাবু। এনার সাথে একবার কথা বলা প্রয়োজন। বেরিয়ে পড়েন। কসবার 3x3 বাড়িটা কিছুটা ফাঁকা জায়গায়। গেট খুলে ভেতরে ঢুকে একটু অবাক হয় নিখিলেশ। বেশ সুন্দর পরিপাটি করে সাজানো বাড়ির চারিদিক, আর তার চারপাশেই শোভা পাচ্ছে বিভিন্ন পাথরের মূর্তি। দরজার কলিং বেলটা বাজিয়ে অপেক্ষা করতে থাকে সে। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে একটু ইতস্তত করে দ্বিতীয়বার বেল বাজাতে হাত বাড়াতেই দরজা খুলে যায়। সামনে দাঁড়িয়ে এক তরুণী। স্নিগ্ধ রম্যরসে বেশ আকর্ষণীয় লাগছে আজ মিস ঈশিতা বসুকে। আরে আসুন আসুন। আরে আর বলবেন না, এই একটু কাজ করছিলাম। না না, ভিতরে সব জিনিসপত্র ছড়ানো। ও বলছি, একটু দরজাটা দিয়ে দেবেন।
আসলে আমার হাত দুটো তো জোড়া, একটু। দরজা বন্ধ করে দেয় নিখিলেশ। আপনি এখানে একা থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। মা আর 2 বোন দেশের বাড়িতে থাকে, হাসনাবাদ। আমি আসলে এই কাজের সূত্রেই এখানে। আরে বসুন না, দাঁড়িয়ে কেন? নিখিলেশের চরিত্র যথেষ্ট ভালো, ব্যক্তিত্বপূর্ণ বলা চলে। কোনোদিনও কোনো রকম চরিত্রের ওপর আঁচের কথা তার ব্যাপারে শোনা যায়নি। তাও কেন জানি আজ ঈশিতার দিকে বারবার চোখ চলেই যাচ্ছিল। এক মাথা কোকড়ানো চুল, পরনে সাদা কুর্তি, বেশ সুন্দর মুখশ্রী, বেশ স্নিগ্ধতায় ভরা। ঘরের সুন্দর সাজানো গোছানো জিনিসপত্রে সুরুচির ছাপ সর্বত্র। অসংখ্য প্লাস্টার অফ প্যারিসের মূর্তি সারা ঘরে দাঁড় করানো। এক নজরে দেখলে মনে হয় এক ঘর লোকের মাঝেই যেন বসে আছে কেউ। চা খাবেন? দাঁড়ান, বানিয়ে আনি। না না, ইটস ওকে, আপনি বসুন, রাত হয়ে যাচ্ছে, আমিও বেরোবো। হ্যাঁ জানি তো। বাই দ্য ওয়ে, আজ আপনার এক্সিবিশন কেমন হলো? বেশ ভালোই, কিন্তু ওই যে মনটা খুঁত রয়ে গেল। খুঁত খুঁত? কেন? আরে সবার ছবি আঁকছি, কিন্তু ওই এক মেডুসার ছবি কিছুতেই আঁকতে পারছি না। মানে বুঝতে পারছি না কিভাবে সাজাবো। বেশ বেশ, তাহলে আপনাকে বরং আমি মেডুসার ঘটনাটা বলি, যে কেন তিনি মেডুসা হলেন। নিখিলেশ বেশ বাধ্য ছাত্রের মতো বসে। হ্যাঁ, শুনুন তবে। মেডুসা শুরুতেই এমন ভয়ানক কিন্তু ছিল না। তারা ছিল 3 বোন, অপরূপ সুন্দরী। তারা পরিচিত ছিল গ্রিসের এথিনা দেবীর মন্দিরের প্রধান পরিচারিকা রূপে, বা ধরুন বলা ভালো সেবাদাসী রূপে। তাদের রূপের ছটায় সারা গ্রিস আলোচিত ছিল। কিন্তু এই রূপই একদিন কাল হলো। সমুদ্রের দেবতা পসাইডনের নজরে পড়ে একদিন তারা। পসাইডন এই এথেনার মন্দিরেই কুকাজে লিপ্ত হন এই মেডুসার সাথে। সহ্য হয় না এথেনার। একে তার রূপে সারা গ্রিস মাতোয়ারা, তার উপর আবার পসাইডনের সাথে লিপ্ত হয়েছে। কাজেই এক বিশাল অভিশাপ নেমে আসে মেডুসার ওপর। যার দিকে তাকাবে সে, ভালোবেসে হোক বা না বেশে, পাথর হয়ে যাবে। সমস্ত রূপ মুহূর্তে খোয়ালো সে। মাথায় চুলের বদলে হয়ে গেল সাপ। শুনতে শুনতে কেমন যেন ঘোর লেগে গেছিল নিখিলেশের। বাইরে পূর্ণিমার চাঁদ উঠেছে। টুংটাং শব্দে দুলছে ঘরের উইন্ড চাইম। জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঘরে আচমকা ঢুকতেই হুঁশ ফিরে আসে নিখিলেশের। অনেক রাত হয়ে গেছে। কেমন একটা অস্বস্তি হচ্ছে তার। সামনের মানুষটা কেমন নিশ্চল হয়ে বসে আছে। চুলগুলো হাওয়ায় নড়ছে কি? মুখে একটা স্মিত হাসি নিয়ে বসে আছেন ঈশিতা বোস। একটু মায়াবী লাগছে তাকে। কেমন একটা অমোঘ আকর্ষণে কিছুটা সামনে এগিয়ে যায় নিখিলেশ। ঈশিতার চোখ দুটি কি একটু অন্যরকম লাগছে? এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিখিলেশ। চোখের মণি ঢেকে যাচ্ছে তরল হলুদ পদার্থে। স্বাভাবিক গোলমণির বদলে কি দেখা দিচ্ছে লম্বালম্বি চেরা চোখের মণি? হালকা একটা ঝুমঝুমির মতো শব্দ কানে আসে। পা দুটো নড়ছে না। সম্মোহিত হচ্ছে কি সে? আপনি আমার মতো আঁকুন না মেডুসাকে, মানাবে না আমাকে। দেখুন ভালো করে। একটা মিষ্টি অথচ হিসহিসে শব্দ কানে আসে তার। ধীরে ধীরে উঠে যাচ্ছে মুখের মসৃণ চামড়া। তার জায়গায় দেখা দিচ্ছে সূক্ষ্ম আশে ভরা একটা মুখ। মানুষের মতো কি মায়াময় মুখটা। চুলগুলো আবার দুলে উঠল, হিসহিসিয়ে উঠল চুলগুলো একসাথে। হাতের নখগুলো আরো ধারালো হয়ে উঠছে। কোমরের নিচ থেকে একটা মসৃণ আশে ঢাকা শরীর হিলহিলিয়ে উঠল। চাঁদের আলো পড়ে পিছলে যাচ্ছে। শরীরটা হয়ে উঠছে আরো বড়, কিন্তু পা নড়ছে না কেন তার? গভীর অন্ধকার নেমে আসছে চারিদিকে। তার মধ্যেই শুনতে পেল নিখিলেশ কথাগুলো। সবার নজর আমার এই রূপে, সবার। আর তাই তো আমি শেষ করেছি একের পর এক মানুষকে।
আমার রূপই আমার অস্ত্র, আমার অভিশাপ। ছবিটা আর আপনার আঁকা হলো না নিখিলেশ বাবু। সময়টা 1675, মধ্য ভূমধ্যসাগর। এই চিঠি আমি লিখে যাচ্ছি আজ থেকে কয়েকশো বছর পর। যদি কারোর হাতে পড়ে তাহলে তারা বুঝবে কিরকম নির্মম মৃত্যুর হাত নেমে এসেছিল আমাদের ওপর। আমি জন সেবাস্তিয়ান, কুইন মেরি জাহাজের একমাত্র জীবিত ক্যাপ্টেন। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু ওই ভয়ঙ্কর চোখ দুটো, বিশ্বাস করুন, গিলে নিয়েছে একের পর এক মানুষকে। আমি একা বেঁচে আছি কোনো মতে, তার টান উপেক্ষা করে। জানি না কতদিন পারব। আমরা খোঁজ পাই দক্ষিণ গ্রিসের একেবারে তলদেশে এক প্রাচীন মন্দিরের। কথিত আছে এইখানেই গ্রিসের সবচেয়ে বেশি ধর্মীয় কাজকর্ম হতো। পাবলোপ্রেত্রি। এই শহর এমনি এমনি ডুবে যায়নি, ডুবে গেছে চূড়ান্ত অভিশাপের ফলে। সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাওয়া এই শহরে ছিল এথেনা দেবীর মন্দির। সেখানেই পূজিত হতো এই মূর্তি। আমরা বহু চেষ্টা করে উদ্ধার করি এই মূর্তি, কিন্তু তা উদ্ধারের পর থেকেই আমাদের সাথে ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। প্রতি রাতে কেউ না কেউ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেবিনে রাখা মূর্তিটার দিকে, আর সকালবেলা তাকে পাওয়া যায় সাদা মার্বেল পাথরের মূর্তির মতো। মূর্তি যেখান থেকে পাই ঠিক তার পাশেই ফলকের সাবধানবাণী লেখা ছিল। আমরা সেটাও তুলে আনি, কিন্তু সেই সাবধানবাণীকে মানেনি কেউ। বারবারই আমরা উপেক্ষা করে এসেছি, কিন্তু আর না। সারা রাত জাহাজে এক অপার্থিব হিস হিস শব্দ শুনতে পাই। যেন কোনো বড় সাপ ঘুরে বেড়াচ্ছে আমাদের জাহাজটা জুড়ে। তাহলে কি মেডুসা সত্যিই আজ ঘুরে বেড়ায়? আজ সে প্রতিশোধ চায়? এই মূর্তি অভিশপ্ত, আমি জানি, আমি বুঝেছি। এর পাল্লায় পড়লে কেউ বাঁচে না, শেষ করে দেবে সব। এই মূর্তি কেউ কোনোদিন উদ্ধার করলেও সাবধান বাণীটা যেন সব সময় পাশে রেখে দেয়, যাতে আমাদের মতো করুণ দশা আর কারোর না হয়। আমি আর লিখতে পারছি না। আমার সময় মনে হয় এই অবধিই ছিল। সেই শব্দ আমি আবার শুনতে পাচ্ছি। পিছনে এসে দাঁড়িয়েছে কেউ। আর হয়তো লেখা হবে না আমার। জাহাজে থাকা শেষ লোকটারও শরীর ধীরে ধীরে পাথরে পরিণত হতে লাগলো। আবার হারিয়ে যাবে এই মূর্তি, আবার শরীর সমাধি। ফিরে যাবে এই মূর্তি আবার এথেনা দেবীর মন্দিরে, যতদিন না এর যোগ্য উত্তরসূরি খুঁজে না পাচ্ছে। ঠিক 2 দিন হয়ে গেল। নিখিলেশের ফোনটা বারবার সুইচ অফ বলছে। একটু দ্বন্দ্বে পড়ে যায় সমীরণ। কি হলো ব্যাপারটা? এরকম তো করে না ছেলেটা। কিছু কি হলো নাকি? জ্বর টর বাঁধলেও তো একবার মেসেজ করতে পারতো। আগের দিন একবার নিখিলেশের বাড়িতে গেছিল সমীরণ। গেটে তালা ঝুলছে দেখেছে। একবার কি তবে সে ফাইন আর্টসে খোঁজ নেবে?
হয়তো নতুন কোনো কাজে ডুবে আছে ছেলেটা। তবু কিছু অন্তত জানা যাবে। এই সব ভেবে গগনেন্দ্র শিল্প প্রদর্শনালয়তেই যাওয়া স্থির করল সমীরণ। বিকেল 5টা নাগাদ ট্যাক্সি নিয়ে সোজা পৌঁছে গেল শিল্প প্রদর্শনালয়ে। আজ রিসেপশনে কথা বলে তবেই ঢুকতে হবে। এগিয়ে গেল সমীরণ। এক্সকিউজ মি, আমি একজনের ব্যাপারে একটু খোঁজ নিতে এসেছি। আপনি কি আমায় একটু সাহায্য করতে পারেন? নীল শাড়ি পরা বেশ শান্ত স্বভাবের রিসেপশনিস্ট উত্তর দিল। হ্যাঁ বলুন, কার ব্যাপারে? নিখিলেশ সরকার। ওই যে আগের দিন এলাম না, আপনি ছিলেন ভিতরে, স্কাল্পচারের এক্সিবিশন চলছিল, আপনার মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, নিখিলেশ দা, বলুন কি ব্যাপার? দুদিন ধরে ওর ফোনটা সুইচ অফ বলছে। আচ্ছা, আপনি কি কিছু বলতে পারবেন? মানে নতুন কোনো কাজ করছে বা কিছু? এই রে, না স্যার, আসলে আমাদের সাথেও না কন্ট্যাক্ট হয়নি। তবে স্যার, আপনারা যেদিনকে গেলেন সেই দিন রাতে না পুলিশ এসেছিল, এই নানান কাজ সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলেন। যেই ওনারা নিখিলেশ দার নামটা শুনলেন, অমনি হতধন্ত হয়ে বেরিয়ে গেলেন। পুলিশ? কার্যত একটু অবাকই হয় সমীরণ। হ্যাঁ, উনি তো ঈশিতা ম্যামের অ্যাড্রেসটাও নিলেন। ঈশিতা ম্যামের? ও ও হ্যাঁ, ঠিক ঠিক মনে পড়েছে। ওই যে সেদিনকে স্কাল্পচারের এক্সিবিশন হচ্ছিল না, হ্যাঁ আজও হচ্ছে, দেখুন। অবাক হয়ে ডান দিকে মাথা ঘোরাতেই আলো আধারিতে ঘেরা ঘরটার মধ্যে সাদা সাদা মূর্তিগুলো দেখতে পেল সমীরণ। একটা ঘোর লাগা ভাবের মধ্যে দিয়ে যেন এগিয়ে যেতে থাকে সমীরণ। এটা কোথায় এলো সে? চারিদিকে এত সুন্দর নিখুঁত প্লাস্টার অফ প্যারিসের মূর্তি, এত নিখুঁত যেন প্রতিটা জীবন্ত। চমক ভাঙল একটি মেয়েলি কণ্ঠস্বরে। হ্যালো, কেমন বুঝছেন? ভালো আছে? আপনি? আমি আমি ঈশিতা। মানে ঈশিতা বোস, যার নাম এক্ষুনি শুনলাম, আপনিই তিনি? আমায় খুঁজছিলেন কেন বলুন তো? একটু হালকা হেসে জানতে চায় মেয়েটি। না, আসলে আমি আমার বন্ধুর ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আপনার সাথে কোনো কথা হয়েছে ওর? আমি কয়েকদিন হলো পাচ্ছি না নিখিলেশকে। সেদিন যখন কথা হয় তখন বলেছিল আপনার সাথে দেখা করতে যাবে, তাই আর কি। মানে বুঝতেই পারছেন। নিখিলেশ দাকে আপনি চিনতেন? হ্যাঁ অবশ্যই, আমার কলেজের বন্ধু ছিল নিখিলেশ। একটু জোর গলাতেই উত্তর দেয় সমীরণ। বেশ, অনেক কিছু বলার আছে তাহলে আপনাকে। আসলে আমিও দুদিন ধরে খুঁজছি, কিন্তু পাচ্ছি না, না ফোনে না কোনোভাবে। আপনাদের আলাপ ছিল নাকি আগে থেকে? বেশ অবাক গলায় জিজ্ঞাসা করে সমীরণ। হ্যাঁ, আমরা তো একসাথেই ফাইন আর্টসে ছিলাম। বিস্মিত হয়ে যায় সমীরণ। এটা তো সে জানতো না, কোনোদিন বলেনি নিখিলেশ। তবে কি সে কিছু গোপন করছে তার থেকে? কেন এত কাছের বন্ধু হওয়া সত্ত্বেও তাকে বলছে না কেন? কোনো উত্তর পায় না সমীরণ। লোকের ভিড় বাড়ছে, সবাই আসছে এক্সিবিশন দেখতে। আর বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। এই নিন, আমার অ্যাড্রেসটা রাখুন, একদিন আসুন না, কথা হবে। আসলে কিছু কথা জানাটা আপনার সত্যি খুব দরকার। একটু আমতা আমতা করে শেষে অ্যাড্রেসটা নিয়ে নেয় সমীরণ। জানা দরকার তার, খুব জানা দরকার। কি চলছে এখানে? কি হয়েছে এসব? কোথায় গেল নিখিলেশ? কসবার বাড়িতে যখন পৌঁছলেন অরূপ নন্দী, তখন সন্ধে পেরিয়ে সময় রাতের দিকে এগিয়েছে। দুজন কনস্টেবল নিয়ে
অরূপ নন্দী প্রবেশ করলেন বিশাল লোহার জং পড়া গেটটা খুলে। বাড়ির বাইরে বাগানে একটা বেশ সুন্দর ফোয়ারা। মার্বেল পাথরে বাঁধানো ফোয়ারার বেদিতে চাঁদের জ্যোৎস্না যেন পিছলে পিছলে যাচ্ছে। আশেপাশে একটাও বাড়ি নেই। এলাকাটা কেমন যেন নির্জন প্রকৃতির। একটু অস্বস্তি হয় জোড়াবাগান থানার ওসি অরূপ নন্দীর। বাগানে কিছু সুন্দর মার্বেল মূর্তি চোখে পড়ে তার। কি সুন্দর নিখুঁত কারুকার্য। এগিয়ে যান তিনি। অবাক হয়ে দেখতে থাকেন চুলের ঢেউ আর গালের চামড়ার কুচকানো অংশগুলো। কিছু সন্দেহ কি উকি দিচ্ছে মনের কোণে। সুকুমারকে বাইরে রেখে অরূপ নন্দী বললেন, সুকুমার, তুমি বাইরেই থাকো, বুঝলে? আমি ভিতরে যাচ্ছি। কিছু একটা ঘটনা এখানে ঘটেছে। বিষয়টা আমার মোটেই ভালো ঠেকছে না। সুকুমার নিঃশব্দে ঘাড় নাড়ল শুধু। দরজায় কয়েকবার নক করা সত্ত্বেও কোনো সাড়া শব্দ এলো না ভেতর থেকে। একটু খটকা লাগলো অরূপ নন্দীর। কি হলো? দরজায় একটু চাপ দিতেই ক্যাচ করে খুলে গেল সেটা। কোমরের হোলস্টার থেকে রিভলভারটা বের করে পা টিপে টিপে ঘরে ঢোকেন তিনি। সারা ঘর অন্ধকার। টর্চটাও গাড়িতেই রেখে এসেছেন তিনি। সুকুমারকে কি ডাকবেন একবার? ভাবতে গিয়েই কিসে যেন পা বেঁধে হোঁচট খেলেন তিনি। সামনে পড়ে আছে একটি মার্বেল মূর্তি। না, মূর্তি বললে ভুল হবে। একটা শরীর। তবে সেটা রক্ত মাংসের না, নিরেট সাদা মার্বেল পাথরের। কেউ যেন বরফ শীতল করে দিয়েছে সারা শরীরটা। বাইরে চাঁদের জ্যোৎস্নার আলো জানালা দিয়ে এসে পড়ছে মূর্তির ওপর। একটা হালকা ঝুমঝুম শব্দ কানে আসে তার। এই শব্দ কি চেনা? মনে পড়ে না অরূপবাবুর। পেছনে নিঃশব্দে বুকে হেঁটে এসে দাঁড়িয়েছে একটা কালান্তক জীব। মাথার চুলগুলো উড়ছে তার। না, চুল না, চুলের জায়গায় গোছা গোছা সাপ। পেছন ঘুরতেই অরূপবাবু কিছুই দেখতে পেল না। কি হলো? কি ছিল পেছনে? কেউ আছেন? সামনে আসুন। বলে ওঠেন তিনি। না, কেউ সাড়া দেয় না। সিঁড়ির কাছে যেন আবার একটা সরসর করে কিছু চলে যাওয়ার শব্দ শোনা গেল। ঝুমঝুম আওয়াজটা খুব কাছে এসে গেছে। আর পারে না অরূপবাবু। একবার ফায়ার করেন তিনি। সরসর করে আওয়াজটা খানিকটা সরে গেল। এদিকে গুলির আওয়াজে ভেতরে এসে পড়েছে সুকুমার আর একজন কনস্টেবল। কিছু বোঝার আগেই সুকুমার দেখল একটা মোটা আশে ঢাকা লেজ অন্ধকারের শূন্যে তুলে নিল কনস্টেবল পাকরাশিকে। সুকুমার এবং অরূপবাবু দুবার গুলি চালালেন, কিন্তু কাকে লক্ষ্য করে চালাচ্ছেন তারা? অন্ধকারে দিক শূন্যপুরের দিকে গুলি চালিয়ে লাভই বা কি? হঠাৎ ঝুরঝুর করে কিছু একটা ভেঙে পড়ে। বিস্ময়ে অবাক হয়ে দুজন দেখেন পাকরাশির দেহটা পাথরের মূর্তির মতো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেল। আতঙ্কে হাড় হিম হয়ে গেল অরূপ নন্দীর। দরজার দিকে পালাতে গিয়ে থমকে দাঁড়ালেন দুজন। দরজার কাছে আলো আধারিতে মিশে ও কে দাঁড়িয়ে আছে? চোখটা পাথরের মতো নিশ্চল, অথচ কি শীতল। চকচক করছে জ্যোৎস্নার আলো পড়ে। একবার নড়ে উঠল লেজের ঝুমঝুমি অংশটুকু। সুকুমার বন্দুকটা বাগিয়ে এগোতেই জ্বলে উঠল চোখ দুটো, আর সাথে সাথে পাথর হয়ে গেল সুকুমার।
মুহূর্তের ভগ্নাংশে দুবার গুলি করলেন, কিন্তু লাভ নেই। সরীসৃপটা এগিয়ে আসছে। হঠাৎ মাথায় একটা কিসের বাড়ি। মুখ থুবড়ে পড়লেন অরূপবাবু। সরীসৃপটা আরো কাছে চলে এসেছে, কিন্তু কিন্তু চোখের দৃষ্টি ঘোলা হয়ে যাওয়ার আগে দেখতে পেলেন সরীসৃপটা পাশে কে যেন এসে দাঁড়িয়েছে। একটা মেয়ে। তার পাশে আরো একজন মেয়ে। তারপর সম্পূর্ণ জ্ঞান হারানোর আগে বুঝতে পারলেন তার পা ধরে টানতে টানতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও। আর কিছু মনে নেই। একটু পা চালিয়ে হাঁটছিল মেয়েটা। বৃষ্টিটাও শুরু হতে হলো এখনই। মেঘ ডাকছে মাঝে মাঝে। কিছু করার নেই। দিদিরাও ফাইন আর্টস থেকে পড়াশোনা করেছে। সেও এখন কলেজের পাঠ চুকিয়ে একাডেমি অফ ফাইন আর্টসে স্থাপত্যকলা শিখছে। নিখুঁত হাতে প্লাস্টার অফ প্যারিসের কাজ করতে তার বেশ ভালোই লাগে। আজও কাজ সারতে সারতে বেশ রাত হয়ে গেছিল। তাড়াতাড়ি বাড়ি আসতে গিয়ে পড়তে হলো ফ্যাসাদে। গলির মুখটা অন্ধকার। কয়েকটা ছেলে বাইক নিয়ে বসে আছে। খুব একটা ভালো নয় বলেই শুনেছে। এলাকায় বদনাম আছে ছেলেগুলোর। 7-5 ভাবতে ভাবতে পা বাড়ায় মেয়েটি। ইপ্সিতা। গ্রাম থেকে শহরে আসার লক্ষ্যই ছিল উচ্চশিক্ষিত হয়ে বিদেশ পাড়ি। দিদিও গেছে এর মধ্যে। তারও আশা সেখানেই যাওয়ার। বড় মেধাবী তারা। হাতের গুণে বহু ভালো জায়গা থেকে পুরস্কার এনেছে তারা। হঠাৎ একটা কটূক্তি কানে এলো। টোন কাটল কি কেউ? হাঁটার গতি বাড়ায় ইপ্সিতা। পেছনে জনাচারেক ছেলে পিছু নিয়েছে তার। ছুটতে শুরু করে। কিছুটা দৌড়তে পারলেই তার বাড়ি। নিঃশ্বাস ফুরিয়ে আসছে তার। না, পারল না আর। গলার ওড়নায় টান পড়তেই রাস্তায় পড়ে যায় ইপ্সিতা। এগিয়ে আসছে ছেলেগুলো। ধর্ষণ করবে নাকি? কিছু ভাবতে পারছে না আর সে। উঠে পালানোরও উপায় নেই। দুটো ছেলে শোয়া অবস্থাতেই হাত দুটো চেপে ধরেছে ইপ্সিতার। একটা হালকা ঝুমঝুমির শব্দ কানে এলো তার। আর পারছে না ইপ্সিতা। অজ্ঞান হয়ে যাবে কি? চোখের সামনে নেমে আসছে একটা অমানিসার কালো চাদর। সরসর করে কি একটা চলে গেল না বুকের ওপর দিয়ে? মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তার। হঠাৎ চোখের সামনে একটা ছেলে পাথরের মতো শক্ত হয়ে গেল। কে যেন একটা ভারী কিছুর আঘাতে গুড়িয়ে দিল ছেলেটার সারা শরীর। তারপর আরও একজন। ছেলেগুলোর মধ্যে হাহাকার পড়ে গেল। উঠে বসলো কষ্ট করে ইপ্সিতা। সামনেই কালান্তক জিপটা। একবার লেজটা তুলে নিয়ে নাড়ল। ঝুমঝুম করে শব্দ করে উঠল জিনিসটা। সকাল থেকে মনটা অস্বস্তিতে ভরে আছে সমীরণের। না, নিখিলেশের এরকম অন্তর্ধানটা ঠিক মেনে নিতে পারছে না সমীরণ। হলোটা কি এখনো তার বোধগম্য হচ্ছে না কিছুতেই। শেষে আর থাকতে না পেরে কার্ডটা বের করে সমীরণ। কার্ডে নাম লেখা মিস ঈশিতা বোস। নিচে অ্যাড্রেসটা আর ফোন নাম্বার। মোবাইলটা তুলে নিয়ে নম্বরটা ডায়াল করে সমীরণ। ওপারে রিং হচ্ছে। ফোনটা ধরে ঈশিতা। হ্যালো। হ্যালো, আমি সমীরণ বলছি। মনে আছে সেই যে? ও হ্যাঁ হ্যাঁ, সমীরণ বাবু বলুন। বলছিলাম আজ একবার দেখা করা যায়? হ্যাঁ হ্যাঁ, চলে আসুন না।
বিকেলে তো আমি বাড়িতেই থাকবো। আচ্ছা বেশ, আমি আসছি আজ 5টায়। ওই কথাই রইল তাহলে। ফোনটা কেটে যায়। এক রাশ প্রশ্ন সমীরণের মনে ঘুরপাক খেতে থাকে। কি হলো? কিছু কি গোপন করা হচ্ছে তার থেকে? ঈশিতা তাকে বলেছিল কিছু জিনিস জানা দরকার। কি সেই জিনিস ভাবতে পারে না আর সে। উঠে পড়ে, স্নান খাওয়া সেরে নিতে হবে, বিকেলে বেরোনো আছে। কসবার 3x3 বাড়িটার কাছে আসতেই মনটা কেমন করে উঠল। এত নির্জন কেন এলাকাটা? প্রায় পাড়াটা শেষ এখানে। বাইরে গলির লোকগুলোকে জিজ্ঞাসা না করলে তো জানাই যেত না যে এখানে একটা বাড়ি আছে। লোহার গেট খুলে ভেতরে বাগানে ঢোকে সমীরণ। সেই এক দৃশ্য, ইতস্তত ছড়ানো মার্বেল মূর্তি আর মার্বেল পাথরের ফোয়ারার বেদি, বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। কলিং বেল বাজাতেই দরজাটা খুলে সামনে দাঁড়ায় একজন। মিস ঈশিতা বোস। গুড ইভিনিং মিস বোস, কেমন আছেন? আরে আসুন আসুন, ভিতরে আসুন। এই ভালোই আছি। তারপর বলুন। এই চলছে। ভেতরে এসে সোফায় বসতে বলে ঈশিতা। একটু ইতস্তত করেই প্রশ্নটা করে বসে সমীরণ। মানে আপনি কিছু একটা বলবেন বলছিলেন নিখিলেশের ব্যাপারে। হ্যাঁ নিশ্চয়ই। আমি জানি আপনি সেই জন্যই এসেছেন। হ্যাঁ সমীরণবাবু, আপনার জানাটা সত্যি খুব দরকার। আসলে নিখিলেশ ছিল আমার ফাইন আর্টসের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুই বলা যায়। তবে কি আমরা কোনোদিনও এসব নিয়ে বাইরে মুখ খুলিনি। সবসময় চাইতাম আসলে সম্পর্কটা পূর্ণতা পাওয়ার আগে কেউ যেন না জানতে পারে এই ব্যাপারে। কিন্তু নিখিলেশ তো কিছু বলেনি আমায় সেসব নিয়ে। হ্যাঁ জানি, আমি আসলে বারণ করেছিলাম। কিন্তু সেদিন আপনাকে নিখিলেশ ডেকেছিল তার এক্সিবিশনে আমার কাজের সাথেই আলাপ করাবে বলি, কিন্তু সেদিন আমি যেতে পারিনি। নিখিলেশ বলেছিল যে আস্তে আস্তে পুরোটা তার প্রিয় বন্ধু সমীরণকে জানিয়ে দেবে, কিন্তু তার হয়ে ওঠেনি। কিন্তু কেন? আপনি বারণ করলেন কেন? আসলে কারণটা আপনি জানলে আপনিও বারণ করতেন সমীরণবাবু। আমার মতো হতভাগী মেয়ে আর কজন আছে বলুন তো? সবটা জানলে আপনিও এই প্রেমে বাধা দিতেন। তাই আমরা কেউ চাইনি এসবে আপনাকে জড়ানো হোক। কিন্তু এখন আপনার জানাটা সত্যিই খুব দরকার। কি এমন কারণ যেটা বলতে সংকোচ বোধ হচ্ছে আপনার? নিখিলেশের সবচেয়ে প্রিয় বন্ধু হিসেবে আমার সেটা জানার অধিকার আছে বই কি। হ্যাঁ নিশ্চয়ই। আসলে আমিও ভারমুক্তই হতে চাই। শুনুন তাহলে একদম গোড়া থেকেই শুরু করি। ও বলছি, তার আগে একটু মিষ্টি মুখ করে নিন। প্রথমবার এসেছেন, নিন নিন নিন। ঘরে একজন প্রবেশ করে, হাতে ট্রেতে কিছু মিষ্টি আর কমলা লেবুর শরবত। কিন্তু যিনি ঢুকলেন তাকে দেখে ভয়ে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সমীরণের। হুবহু ঈশিতা বোসের যমজ, একদম মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব, এমনকি পোশাকটাও। কিছু বলতে যাওয়ার আগেই ঈশিতা বলে উঠল, জানি কি প্রশ্ন করবেন। ও আমার বোন ইপসিতা। আসলে আমরা যমজ, একদম হুবহু যমজ বলতে যেটা বোঝায় ঠিক সেটা। ইপসিতা ধীরে ধীরে ঘরে চলে যায়। শরবতে চুমুক দেয় সমীরণ। আবার বলতে শুরু করে ঈশিতা। হ্যাঁ, আমাদের ছোটবেলা কাটে হাসনাবাদের প্রত্যন্ত গ্রামে। বরাবরই উচ্চ শিক্ষিত হতে চাও আমার মন কলকাতাকে ধীরে ধীরে আপন করে নিতে শেখে। তারপর সময় আসে, সুযোগও আসে। বহু জায়গা ঘুরেছি জানেন, দেশ বিদেশ, বহু জায়গা।
আঁকা শেখার কাজে যখন আমি ওই গ্রিসের এথেন্স শহরে গেলাম, তখন আমি সন্ধান পাই একটি মিউজিয়ামের, যেখানে ওই আপনার বিভিন্ন অ্যান্টিক জিনিসের জন্য আর কি বিখ্যাত। সেখানে ঘুরতে গিয়ে আমি বিভিন্ন পৌরাণিক চিত্র আর ভাস্কর্য দেখতে পাই, যার মধ্যে অন্যতম ছিল এই মেডুসা। কিন্তু সেই মেডুসার মূর্তি কেউ বানায়নি, সেটা পাওয়া গেছিল গ্রিসের সমুদ্রে ডুবে যাওয়া শহর পাবলোপেত্রি থেকে। সেখানে একসময় এথেনা দেবীর মন্দিরে আরাধনা করা হতো বিভিন্ন রহস্যময় দেবদেবীর, তারই মধ্যে একজনই মেডুসা। জিউসের রাগে নাকি পাবলোপেত্রি নগরী সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। প্রায় 5000 বছর পর গ্রিসের প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন এই নগরীর ধ্বংসাবশেষ এবং খুঁজে পায় সেখানকার মন্দিরের বিভিন্ন জিনিসপত্র। তার মধ্যে এটি ছিল একটি। এর ঠিক পাশে আরেকটি ফলক আমি দেখতে পাই, জানেন? আরেকটি ফলক দেখে আমি অবাক হয়ে যাই। সেখানে লেখা ছিল, মেডুসা নিজে কোনো দোষ না করেও অভিশাপের ভাগী হয়েছে, তাই দ্বিতীয় কোনো মেডুসা পেলে অভিশাপের ভাগ নাকি তাকেও দেওয়া হবে। আমি অবশ্য তখন অল্প একটু গ্রিক ভাষা পড়তে শিখেছি। এতই মোহিত হয়ে গেছিলাম যে ঠিক এরকমই একটা মূর্তি করতে বড় স্বাদ হয় আমার। তারপর দেশে ফিরে আলাপ হয় আপনার বন্ধু নিখিলেশের সাথে। ভারী ভালো মানুষ এই নিখিলেশ, কিন্তু ওই যে সব সুখী কপালে সয় বলুন। ততদিনে আমি একদম নিখুঁতভাবে বানিয়ে ফেলেছি সেই মিউজিয়ামে দেখে আসা মূর্তিটা, একদম সেই রকম। আর সেটা দেখে মনে মনে যে কি খুশি হতাম, কি বলবো আপনাকে। এরপর একদিন রাতে আমি মূর্তি বানানোর কাজ করছি, হঠাৎ চোখে পড়ে মূর্তির চোখ দুটো জ্বলছে। সামনে এগোতেই পা দুটো অসহ্য ব্যথায় কোঁকে উঠলাম, জানেন? দেখি পাগুলো মিশে যেতে থাকছে মেঝেতে। যে রূপের জন্য সারা ফাইন আর্টস আমার ঈর্ষা করত, সেই রূপ আমার কুচকে কুকড়ে বিভৎস হয়ে যেতে লাগলো। হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে সমীরণের। সামনে আস্তে আস্তে রূপ বদলে যাচ্ছে ঈশিতার। তাই কি, নাকি কেমন একটা ঝিম ধরা ভাব পেয়ে বসে সমীরণকে। রক্তে মিশে যেতে থাকে শরবতের মধ্যে থাকা হেমলকের তরল আভা। একটু কি ঢুল আসছে তার। ঈশিতার সারা মুখ কেমন একটা সবজে লাগছে। মুখে দেখা দিচ্ছে আশের পরত। একটা ঝুমঝুম শব্দ। আওয়াজটা কি আসছে পেছন থেকে? ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে কেউ। শোনা যাচ্ছে ঈশিতার কণ্ঠস্বর। এরপর আমার এই প্রভাব চলে আসে আমার আরো 2 বোনের ওপর। আমরা দুজন নই সমীরণ বাবু, আমরা 3 বোন, তাও যমজ। দেখুন, আপনার ঠিক পিছনে যিনি আছেন তিনি আসল ঈশিতা, যার ডাকে সাড়া দিয়ে বহু মানুষ এসেছেন এখানে। দেখবেন নাকি? আমি ঐশিকা, একদম ছোট বোন আমি। আমাদের জন্মের দিনক্ষণ সব এক থাকায় অভিশাপের ভাগী আমরা 3 বোনই হয়েছি। নিখিলেশ দাকে আমরাই মেরেছি, কারণ মানুষের রক্ত ছাড়া আমরা জীবিত থাকতে পারি না যে। বড় খিদে আমাদের। আজ আরো একজন শিকার, আরো একজন। হিসিস করে বলে ওঠে সামনে বসে থাকা মেয়েটি। পেছনে এসে দাঁড়িয়েছে কালান্তক জিনিসটা। চোখ দুটো জ্বলে উঠছে তার। সাপগুলো একসাথে হিস হিসিয়ে উঠল কোথাও।
সমীরণ পেছন ফিরে দেখতে সাহস পাচ্ছে না। পা দুটো সিমেন্টের মেঝেতে গেথে বসে যাচ্ছে। ঘাড় ফেরাতেই সারা শরীরটা জমে পাথর হয়ে গেল তার। হাসিতে মুখরিত হয়ে উঠল চারিদিক। কোথা থেকে একজন এসে মেঝেতে পড়ে থাকা রড তুলে এক বাড়িতে গুড়িয়ে দিল সমীরণের পাথর হয়ে যাওয়া মাথাটা। গগনেন্দ্র শিল্প প্রদর্শনালয়, সন্ধে 6টা। রক্তিম একের পর এক মূর্তিগুলোর ছবি তুলে যাচ্ছিল। কি নিখুঁত কারুকার্য! একটা ব্রড আইডিয়া পাওয়া যাবে এগুলো থেকে। প্রাচীন গ্রিক সভ্যতার ইতিহাসটা আরও একবার সকলের সামনে তুলে ধরা যাবে। এক্সকিউজ মি, কেমন হয়েছে কাজগুলো? একটা মেয়েলি কণ্ঠে পেছনে তাকায় রক্তিম। ভারী সুন্দর একটি মেয়ে এসে দাঁড়িয়েছে। হাসি মুখে জিজ্ঞাসা করে আবার, কেমন লাগছে কাজগুলো? ফ্যান্টাস্টিক। আপনি? নমস্কার, আমি ঈশিতা বোস। তাহলে কি ঈশিতা আবার খুঁজে পেতে চলেছে রক্তের স্বাদ, নাকি এভাবেই চলতে থাকবে মেডুসার প্রতিহিংসা? আচ্ছা, এই প্রতিহিংসা কি যথার্থই অনুচিত? আপনাদের কি মনে হয় কোথাও গিয়ে মেডুসা একদম ঠিক কাজ করছে? উচিত শিক্ষা দিচ্ছে সমাজে চলতে থাকা ঈর্ষা, বর্বরতায় ঘিরে থাকা মানুষকে? লিখে জানান আমাদের। আর গল্পটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সঙ্গে থাকুন, একসাথে এক হয়ে।